স্যার, ম্যাডামের ব্যাগটা এমনভাবে পকেট মারে ব্লেড চালিয়েছে যেটা দেখে মনে হচ্ছে বেশ পাকা হাতের কাজ। একবারে মাপে মাপে কেটে ফোনটা আর মানিব্যাগটা বের করে নিয়েছে শালা। তবে মানিব্যাগে অবশ্য বেশি টাকা ছিল না, ম্যাডামের হিসাব মতো ওই 700 টাকা ছিল। তবে ফোনটা বেশ দামি, 12,000 টাকা স্মার্টফোন বলেই একটা হাসি দেয় বিকাশবাবু। কথা শুনে হেসে ফেলে তথাগত, কারণ এফআইআর লেখানোর সময় দেবিকা বারবার বলছিল আমার 12,000 টাকা স্মার্টফোন, 12,000 টাকা স্মার্টফোন। হঠাৎ চেয়ার থেকে তড়াক করে লাফিয়ে ওঠে তথাগত। একটা বিরাট ভুল হয়ে গেল বিকাশবাবু, আপনার ম্যাডামের ব্যাগে তো 1 টাকাও নেই, তাহলে অতটা পথ উনি যাবেন কিভাবে? চমকে ওঠেন বিকাশবাবুও। ঠিক বলেছেন স্যার, ম্যাডাম পুরো ব্যাগটা টেবিলে খালি করেছিলেন, ব্যাগের মধ্যে শুধু একটা ছাতা ছাড়া আর কিছু নেই। তারপর স্যার এখন প্রায় 7:45 বাজে, এবার রাস্তাঘাটে বাস গাড়ি সব কমে যাবে। রাত বাড়লে বাস স্ট্যান্ডে বেশ কিছু মাতাল জুয়ারি আড্ডা বসায়। উনি একা একটা যুবতী মেয়ে, সাথে কোনো টাকা পয়সা নেই। রোহিণী থেকে সোনপুর বাসে প্রায় 1 ঘন্টার পথ, উনি যাবেন কিভাবে? আমাদের বড্ড ভুল হয়ে গেল স্যার। ম্যাডাম থানায় থাকতে থাকতে এ কথাগুলো মাথায় আসা উচিত ছিল। তাছাড়া ওনার শরীরটাও বোধহয় ঠিক নেই, দেখলেন না কেমন যেন টলে পড়ে যাচ্ছিলেন। চিন্তিতভাবেই বলেন বিকাশবাবু। নিজের ফোনটা পকেটে ভরে নিয়ে বাইকের চাবি হাতে দ্রুত বাইরে বের হতে হতে তথাগত বলে, আপনি থানায় একটু অ্যালার্ট থাকবেন বিকাশবাবু, আমি ম্যাডাম দেবিকা মিত্রের একটু খোঁজখবর নিয়ে আসছি। বেশ কিছুটা হেঁটে ক্লান্ত হয়ে পড়ে দেবিকা। রাস্তার ধারে একটা চা দোকানের পাতা চেয়ারে বসে পড়ে। বমির দমকে ক্লান্ত অবসন্ন শরীরটা কেঁপে কেঁপে ওঠে, কিন্তু বমি হয় না। চা দোকানি দ্রুত তার সামনে আসে। দিদি, শরীর খারাপ লাগছে, একটু জল চোখে মুখে নিন, জল খান। চা দোকানির বাড়িয়ে দেওয়া বোতল থেকে জল নিয়ে চোখে মুখে ঝাপটা দেয় দেবিকা। ঠান্ডা জল তার সমস্ত শরীরকে একটু শীতল করে। কিছুক্ষণ পর বাড়ি যাওয়ার টানে চেয়ার থেকে উঠতে যায়, কিন্তু সারা শরীরে প্রবল অস্বস্তি আরম্ভ হয়। ঠিক তখনই চা দোকানের সামনে একটা বুলেট এসে থামে। বাইকটা স্ট্যান্ড করে দ্রুত দেবীর কাছে আসে তথাগত। আপনি এখানে ম্যাডাম? আমি পুরো রাস্তা আপনাকে খুঁজতে খুঁজতে আসছি। তথাগতর দিকে ঘোলাটে দৃষ্টিতে সে তাকায়। চা দোকানি পুলিশ অফিসার তথাগত মজুমদারকে ভালোভাবেই চেনে। সে তাড়াতাড়ি বলে, স্যার আপনি চেনেন এই দিদিকে? ইনার খুব শরীর খারাপ, বারবার বমি করার চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ আমার দোকানের চেয়ারটায় বসে পড়লেন। ইতিমধ্যেই দেবিকাকে ঘিরে 7-8 জনের একটা জটলা হয়ে গেছে। সবাই নিজেদের মধ্যেই কথা বলছে। ভীষণ অসহায় বোধ করে দেবী, চোখ দিয়ে 2 ফোঁটা জল ঝরে পড়ে। খুব গম্ভীর গলায় বলে ওঠে তথাগত, ইনি আমার পরিচিত, আমি চলে এসেছি, এক্ষুনি ইনাকে নিয়ে যাব। আপনারা ফালতু এখানে জটলা না করে নিজেদের কাজে তো যান। তথাগতর হুমকিতে কাজ হয়, সবাই চটপট সরে পড়ে। চা দোকানিও নিজের গুমটির মধ্যেই ঢুকে যায়। দেবীর কাছে এসে নরম গলায় তথাগত বলে, আপনি উঠতে পারবেন ম্যাডাম? তাহলে উঠে এসে আমার বাইকে বসুন, আমি আপনাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিচ্ছি। না না স্যার, আমি ঠিক আছি, আমার জন্য আপনাকে শুধু শুধু কষ্ট করতে হবে না, আমি নিজেই চলে যেতে পারবো। এই কথাটা শুনে হঠাৎ মাথাটা গরম হয়ে ওঠে তথাগতর। প্রবল ভারী গলায় হুঙ্কার ছাড়ে, শাট আপ, শাট আপ, একটাও অপ্রয়োজনীয় কথা বলবেন না। এই আপনি শিক্ষিত, আপনি স্কুলে পড়ান, আপনার বুদ্ধি তো অসাধারণ। আপনার কাছে যে টাকা নেই আমাকে কেন বললেন না? এমনকি বাড়িতে ফোন করে কেন কাউকে ডাকলেন না? তারপর আপনার শরীরের এই অবস্থা, কিভাবে যাবেন আপনি সোনপুর? আপনার বাড়ি, আপনার বয়স কম, এই রাতের বেলা একা আপনি বাস স্ট্যান্ডে কোথায় দাঁড়াবেন? আপনার চিন্তায় বিকাশবাবুর আর আমার মাথাটা এতক্ষণ খারাপ হয়ে যাচ্ছিল, আর আপনি বলছেন আমার সাহায্যের প্রয়োজন নেই, নিজেই চলে যেতে পারবেন। আজ রাতে কেউ আপনার শ্লীলতাহানি করলে বা আপনার সঙ্গে অশ্লীল আচরণ করলে কাল সকালে সেই তো থানায় আমার কাছেই আপনাকে ছুটে আসতে হবে। তাহলে শুনুন ম্যাডাম, আমরা পাবলিক সার্ভেন্ট, জনগণকে নিরাপত্তা দেওয়া আমাদের কাজ, আর এখন আমি সেই কাজটাই করছি। আর একটা কথা না বলে চুপচাপ আমার বাইকে এসে বসুন, কাম অন, কুইক।
দেবীকে ঝাড় দিয়ে নিজের বাইকের দিকে যায় তথাগত। এদিকে দেবী তথাগতর পুলিশি হুঙ্কার শুনে ভীষণ ঘাবড়ে গেছে। তাই তথাগতর কথা মতো চটপট চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় এবং তথাগতর পিছনে তার বাইকের দিকে পা বাড়ায়। স্যার স্যার স্যার, গেল গেল। আচমকা চা দোকানে চিৎকারে পিছন ফিরে তথাগত দেখে দেবিকা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। দৌড়ে দেবিকার কাছে আসে তথাগত। রাস্তার উপর অজ্ঞান হয়ে বেকায়দায় পড়ার ফলে দেবিকার কানের পাশটা পাথরে লেগে বিশ্রীভাবে কেটে গেছে। গরম টাটকা তাজা লাল রক্ত বেরিয়ে আসছে। ভীষণ ঘাবড়ে যায় তথাগত। দেবিকার মাথাটা কোলের উপর তুলে নিয়ে ডাকে, দেবিকা, দেবিকা, এই যে ম্যাডাম, শুনছেন? চায়ের দোকানে এসে দেবিকার চোখে মুখে জল দিতে ব্যস্ত হয়। রাস্তার ধুলোর উপর বসে পড়েছে তথাগত। দেবিকার মাথাটা কোলের উপর নিয়ে তার ক্ষতস্থানটা নিজের রুমাল দিয়ে এক হাত দিয়ে চেপে ধরে অন্য হাতে দ্রুত থানার নম্বর ডায়াল করে। বিকাশবাবু, থানার জিপটা নিয়ে কালীপদ ড্রাইভারকে তাড়াতাড়ি আসতে বলুন। আর আপনিও এখানে হারানের চায়ের দোকানে আসুন। দেবিকাকে পাওয়া গেছে, 1 সেকেন্ডও সময় নষ্ট করবেন না, এখনই আসুন। দেবিকার চোখে মুখে সমানে জলের ছাপটা দিয়ে চলেছে হারান। তথাগত উদ্বিগ্ন হয়ে ডাকে, ম্যাডাম, শুনছেন ম্যাডাম? দেবিকা ম্যাডাম। কিছুক্ষণ পর বিকাশবাবু এসে দেবিকার অবস্থা দেখে ঘাবড়ে যায়। স্যার, কতক্ষণ উনি অজ্ঞান হয়ে আছেন? জ্ঞান ফিরছে না কেন? সামনে ডাক্তার মনোজ বোসের চেম্বার, ওখানে মেয়েটাকে নিয়ে চলুন। আচ্ছা, ফ্যাসাদে পড়লাম আমরা। বিকাশবাবুর কথা মতো 2 হাত দিয়ে দেবিকাকে কোলে নিয়ে জিপে তোলে তথাগত। সোজা হাজির হয় ডাক্তার বোসের চেম্বারে। দেবিকাকে জিপে শুয়ে রেখে নিজে ডাক্তারবাবুর চেম্বারে ঢুকে যায়। ডাক্তার মনোজ বোস একজন নামকরা মেডিসিনের ডাক্তার, বর্ষিয়ান মানুষ। চাকরি জীবন থেকে অবসর নিয়ে এখন সকাল সন্ধ্যা বাড়ির নিচের তলায় চেম্বার করেন। আজ রোগীর চাপ একটু কম ছিল, তাই 1 কাপ চা খেতে খেতে একটা মেডিকেল জার্নাল পড়েছিলেন তিনি। হঠাৎ বিনা অনুমতিতে হুড়মুড়িয়ে তথাগত সেখানে ঢুকে পড়ে। রোহিণী থানার তরুণ ও দক্ষ এই পুলিশ অফিসারটিকে দেখে মনটা প্রসন্ন হয়ে যায় ডাক্তার বোসের। হ্যালো ইয়ং ম্যান, কি ব্যাপার এই অসময়ে ডাক্তারের চেম্বারে? আগেই বলে দিচ্ছি স্যার, আমি কোনো খুন জখম করিনি। আমি খুব সাধারণ মানুষ, পরকীয়াতেও জড়িত নই, গৃহিণীর অত্যন্ত পোষ্য ব্যক্তি, প্রয়োজনে যাচাই করে নাও। হেসে ফেলে তথাগত। ডাক্তার বোস প্রচণ্ড মজার মানুষ এবং অত্যন্ত প্রাণখোলা দিলদরিয়া ব্যক্তি। মায়ের পায়ের ব্যথার সূত্রে ডাক্তারবাবুর সঙ্গে সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ তার। ডাক্তারবাবু, আমি একজন পেশেন্ট। তথাগতর কথাটা শেষ করতে দেন না ডাক্তার বোস। লেট মি গেস ইয়ং ম্যান, তুমিই পেশেন্ট? তা তোমার উপসর্গ কি? মাথা বনবন করে ঘুরছে, রাত্রে ঘুম হচ্ছে না, মনটা উদাস হয়ে থাকছে, ঘন ঘন সিগারেট খেতে মন চাইছে, ব্লা ব্লা ব্লা। তা এগুলোই সব কমন সিমটম ভাইয়া। এই রোগের ওষুধ একটাই, বিয়ে করে নাও। বিয়ের বয়স তো পেরিয়ে যাচ্ছে ভাইয়া, আর কবে শুভ কাজটা করবে? তোমার বয়সে আমি 2 মেয়ের বাপ হয়ে গিয়েছিলাম। বলেই প্রাণ খুলে হাসতে থাকেন ডাক্তার বোস। স্যার, মেয়েটাকে এখানে আনবো? বিকাশবাবুর ডাকে সম্বিত ফেরে তথাগতর। তাড়াতাড়ি বাইরে জিপের কাছে যায়। তারপর ডাক্তার বোসের অনুমতির অপেক্ষা না করে দেবিকাকে কোলে তুলে এনে ডাক্তারবাবুর টেবিলে শুয়ে দেয়। তথাগত, এই মেয়েটি কি তোমার পরিচিত? বিস্মিত ডাক্তার বোস জিজ্ঞাসা করেন। পরে সব কথা বলছি ডাক্তারবাবু, এখন আপনি ট্রিটমেন্ট আরম্ভ করুন। ডাক্তারবাবুর অভিজ্ঞ হাতে দেবিকার কানের কাছে ক্ষতস্থানটা পরিষ্কার করে দেন। ক্ষত খুব গুরুতর কিছু নয়, রাস্তার পাথরে লেগে সামান্য কেটে গেছে। তারপর তিনি প্রেশার চেক করে দেবিকাকে একটা ইঞ্জেকশন দেন। বেশ কিছুক্ষণ অজ্ঞান থাকে দেবিকা। সেই ফাঁকে ডাক্তারবাবুকে দেবিকার পুরো কাহিনী খুলে বলে তথাগত বিকাশবাবু। ডাক্তারবাবু ওদের বলেন, মেয়েটার ভীষণ লো প্রেশার, বোধহয় খাওয়া দাওয়া ঠিকমতো করে না, তাছাড়া মনে হয় প্রচণ্ড মেন্টাল স্ট্রেসে ভোগে। এখন হঠাৎ প্রেশার ফল করে অজ্ঞান হয়ে গেছে। প্রায় মিনিট 15-20 পর জ্ঞান ফেরে দেবিকার। চোখের সামনে এতগুলো উদ্বিগ্ন, অপরিচিত, স্বল্প পরিচিত মুখ দেখে চাপার স্বরে বলে ওঠে, আমি বাড়ি যাব, বাবার কাছে যাব।
এত মানসিক চাপের মধ্যেও দেবিকার বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে আবদার করা দেখে হেসে ফেলে তথাগত। মনে মনে ভাবে, বাপের আদরের আহ্লাদি মামনি, একটা স্কুলের দিদিমণি, সে বাচ্চাদের মতো বায়না জুড়েছে, বাবার কাছে যাব। মামনিকে যেন কিডন্যাপ করে টর্চার করা হচ্ছে। ডাক্তারবাবু দেবিকার মাথায় হাত দিয়ে স্নেহার্দ্র কণ্ঠে বলেন, ভয় পেও না মা, তুমি ডাক্তারের চেম্বারে আছো। রাস্তায় হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই তথাগত আমার কাছে তোমাকে নিয়ে এসেছে। ডাক্তারবাবুর কথায় একটু আশ্বস্ত হয় দেবী। আচ্ছা মা, বলো তো আজ সারাদিনে তুমি কখন কখন খেয়েছিলে? তোমার প্রেশার ভীষণ লো, তুমি খুবই দুর্বল, যে কোনো সময় তুমি মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারো। এবার ভীষণ ইতস্তত করে দেবী, মাথা নামিয়ে চুপ করে থাকে। জানো তো মা, ডাক্তার আর উকিলের সামনে সব সত্যি কথাই বলতে হয়। তুমি যদি আমাকে সঠিক তথ্য না দাও, আমি তোমার ওষুধ লিখব কিভাবে? আমি সকাল 8টার সময় বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছিলাম। স্কুলে টিফিন টাইমে খাতা দেখার চাপ ছিল, তাই কিছু খাইনি। ওই 2 কাপ চা বিস্কুট খেয়েছিলাম। নিজের হাত ঘড়ির দিকে তাকায় তথাগত। রাত্রি 8:30 বাজছে। স্থান কাল ভুলে প্রচণ্ড রাগে চিৎকার করে ওঠে সে। এই আপনি দিদিমণি, কি আপনাকে চাকরিটা দিয়েছিল? হ্যাঁ, নিজের শরীরের খেয়াল রাখতে জানেন না? শরীর স্বাস্থ্য সম্বন্ধে বেসিক নলেজটুকুও নেই? আপনি ছেলেদের কি শিক্ষা দেন? তথাগত হুঙ্কারে গুটিয়ে জড়ো হয়ে যায় দেবী। সকালের ভাত খাওয়ার ঘটনার কথা মনে পড়ে চোখ দিয়ে টপ টপ করে জল ঝরে পড়ে। এবার আসরে নামেন ডাক্তারবাবু। এই পুলিশ অফিসারের কথায় তুমি কিছু মনে করো না মা, ছেলেটা একটু রাগী প্রকৃতির, তবে মনটা ভালো। কিন্তু অন্যায় তো তুমি করেছো মা, এই জন্য তোমার অনেক বকুনি প্রাপ্য। এইভাবে না খেয়ে খালি পেটে থেকে তুমি সকাল থেকে ঘুরে চলেছ, প্রতিদিন এতটা করে পথ বাস অটো ধরে যাতায়াত করছো। এভাবে তোমার শরীর টিকবে না মা, যে কোনো দিন যে কোনো সময় রাস্তাঘাটে অজ্ঞান হয়ে পড়ে যাবে। তাই বলছি খাওয়া দাওয়াটা ঠিকমতো করো। আমি তোমাকে কিছু প্রয়োজনীয় ওষুধপত্র লিখে দিচ্ছি, তাছাড়া একটা ডায়েট চার্ট করে দিচ্ছি, সেই চার্ট মেনে খাওয়া দাওয়া করো, কেমন মামনি? আর তথাগত ঠিক কথাই বলেছে, নিজে সুস্থ না থাকলে স্কুলের শিক্ষার্থীদের পড়াবে কিভাবে? ডাক্তারবাবুর কাছে প্রেসক্রিপশনটা নিয়ে তথাগত বিকাশবাবুকে নির্দেশ দেয়, বিকাশবাবু আপনি আমার বাইকটা নিয়ে থানায় চলে যান, আমি জিপটা নিয়ে ম্যাডামকে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। এবার ভীষণ লজ্জা পায় দেবী। এতক্ষণ ধরেই পুলিশ অফিসার তার জন্য যা করলেন, এই ঋণ পরিশোধযোগ্য নয়। এত রাত্রে ইনাকে কষ্ট দিতে আর মন চাইছে না তার, তাই মৃদু গলায় বলে, স্যার আপনার ফোনটা দিন, আমার ভাইকে একটু ফোন করব। আমার ফোন পেলেই দীপ চলে আসবে, আপনাকে আর কষ্ট করে অতটা পথ যেতে হবে না। ভ্রু দুটো কুঁচকে যায় তথাগতর, তবু কোনো প্রত্যুত্তর না দিয়ে ফোনটা দেবিকার দিকে বাড়িয়ে দেয়। কাপা হাতে দীপনের নাম্বারটা ডায়াল করে দেবিকা। হ্যালো ভাই, ভাই আমি তোর দিদি বলছি। ওপাশ থেকেই প্রবল জোরে হিন্দি গানের শব্দ এবং এক দঙ্গল ছেলের সম্মিলিত চিৎকার ভেসে আসে। দেবী প্রাণপণে চিৎকার করে, হ্যালো ভাই, দীপ, দীপ, হ্যালো, শুনতে পাচ্ছিস? ওপাশ থেকে উত্তর আসে না, ফোনটা কেটে যায়। মরিয়া হয়ে দেবী 2-3বার চেষ্টা করে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রবল চিৎকার ও গানের আওয়াজ ছাড়া কিছু শোনা যায় না। আপনার বাবার নম্বরটা আমার কাছে আছে, ওনাকে একবার ফোন করে খবর দিন, না হলে উনি চিন্তা করবেন, তথাগত বলে। ব্যস্ত হয়ে গলা ওঠে দেবী, না না, বাবাকে সব সত্যি কথা বলবেন না, বাবা খুব চিন্তা করবে। বাবার অযথা টেনশন করা বারণ। বাবার কিডনির ট্রান্সপ্লান্ট হয়েছে, হার্টের অবস্থাও দুর্বল। বাবাকে কিছু জানাবেন না, বাবাকে যা বলার আমি বাড়ি গিয়ে মুখোমুখি বলবো। আপনি বরং আরেকবার দীপকে ফোনটা লাগান। দেবিকার কথা মতো দীপকনকে ফোন লাগায় তথাগত। এবার ফোনটা রিসিভ হয়। ওপাশ থেকে পরিষ্কার শোনা যায়, শালা, কোন শুয়ারের বাচ্চা রে? আননোন নাম্বার থেকে বারবার ফোন করে চালাচ্ছিস, শালা হারামি। দেখছিস আননোন নম্বর দেখে বারবার ফোনটা কেটে দিচ্ছি, তবুও তো শখ মেটে নিবে, বারবার ডিস্টার্ব করছিস, শালা কুত্তার বাচ্চা, দেব টেনে এক চর।
দীপের জড়ানো গলা ও গালিগালাজ শুনে রীতিমতো অস্বস্তিতে দেবী। এদিকে তথাগতর ফর্সা মুখ রাগে টকটকে লাল হয়ে গেছে। ডাক্তারবাবু তথাগতর সামনে লজ্জায় ঘৃণায় মাথাটা নিচু হয়ে যায় দেবীর। চোখ দিয়ে জল ঝরে পড়ে। তথাগতর দিকে চেয়ে হাত জোর করে বলে ফেলে, সরি অফিসার, আমার ভাইকে মাফ করে দিন। ওর বোধহয় হুঁশ নেই, মনে হয় সব বন্ধুরা মিলে ফিস্ট করছে। আমার ভাইয়ের হয়ে আমি মাপ চাইছি অফিসার। দেবিকার কান্না ভেজা চোখের দিকে তাকিয়ে নরম হয় তথাগত। আপনি কেন মাপ চাইছেন? আপনার ভাইয়ের ব্যবহারের জন্য আপনি কোনোভাবেই দায়ী নন। এখন উঠুন, আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। তবে এটা আপনাকে আমি কোনো ফেভার করছি না ম্যাডাম, এটা আমার ডিউটি। চলুন এখন। ডাক্তারবাবুর দিকে তাকিয়ে ম্লান হাসে দেবিকা। ডাক্তারবাবু, আমার কাছে টাকা নেই। আপনার ফিসটা? ছি ছি মা, এভাবে বলো না। আমি ডাক্তার, রোগীর চিকিৎসা করা আমার ধর্ম। এই অবস্থায় তোমার কাছে আমি টাকা নেব তুমি ভাবলে কিভাবে মা? তোমার মতো আমার নিজের দুটো মেয়ে আছে না, তুমি আমাকে খুব দুঃখ দিলে দেবিকা। সরি ডাক্তারবাবু, মাফ করে দিন, না বুঝিয়ে বলে ফেলেছি। ঠিক আছে, এখন তথাগতর সঙ্গে বাড়ি যাও মা, আর নিয়ম মেনে খাওয়া দাওয়া করবে। নিজের শরীরের প্রতি অবহেলা করো না। মনে রাখবে, স্বাস্থ্যই আমাদের সম্পদ। তথাগতর পিছু পিছু বাইরে বেরিয়ে আসে দেবিকা। দেবিকাকে জিপে চাপিয়ে গাড়ি ছোটায় তথাগত। একটুক্ষণ পরে রাস্তার পাশে একটা হোটেল কাম রেস্টুরেন্টে গাড়িটা দাঁড় করায়। আসুন, রাতের খাবারটা খেয়ে নিই, রাত্রি প্রায় 9টা বাজে। তথাগতর দাগে চমকে ওঠে দেবিকা। না না স্যার, আমি সোজা বাড়ি যাব। বাড়িতে বাবা ভীষণ চিন্তা করছে। এত রাত্রে বাড়ি ফিরলে মা খুব বকবে। প্লিজ আপনি জিপ চালান। দেবিকার কথায় ভীষণ বিরক্ত হয় তথাগত। শুনুন ম্যাডাম, আপনার মতো মহান আমি নই। আমার জীবনযাত্রা ভিন্ন, কাজের ধরনও ভিন্ন। কাজ করতে হলে শরীরের প্রয়োজনে নির্দিষ্ট সময় অন্তর অন্তর খাবার খেতে হবে। আমি সেই দুপুর 2টোর সময় কোয়ার্টারে গিয়ে মায়ের কাছে মাছ ভাত খেয়েছিলাম। তারপর সন্ধ্যা থেকে আপনার পিছনে দৌড়াতে দৌড়াতে ব্যস্ত হয়ে পড়েছি। মাঝে টিফিনও করিনি। এখন রাত্রি 9টা বাজছে। এখনও যদি রাত্রের খাবার না খাই তাহলে আমারও লো প্রেশার হবে। তারপর মাথা ঘুরিয়ে আপনার মতো অজ্ঞান হয়ে যাব। আপনি তো সুন্দর আমার কোলে টুপ করে অজ্ঞান হলেন, আমি কার কোলে অজ্ঞান হব ম্যাডাম? বলেই একটা ফাজলামির হাসি হাসে। লজ্জায় লাল হয়ে যায় দেবিকা। ছি ছি, আমি এই অফিসারের কোলের উপর অজ্ঞান হয়েছিলাম? তারপর ডাক্তারখানায় পৌঁছালাম কিভাবে? এই অফিসার আমাকে রাস্তা থেকে কোলে তুলে গেছিল। ইস, কি লজ্জা! ভীষণ লজ্জা পেয়ে অবনত মস্তকে দেবী শুধু একটা কথাই বলে, সরি অফিসার, আমার জন্য আজ আপনাকে অনেক ঝামেলা পোহাতে হলো। এটা আমার ডিউটি ম্যাডাম, তাছাড়া মানবিকতাও। জিপ থেকে নামতে নামতে জবাব দেয় তথাগত। আসুন, ডিনার করে নিন। হোটেলের চেয়ারে বসে ইতস্তত করতে থাকে দেবী। আপনি প্লিজ আপনার বাড়িতে একটা ফোন করে নিন ম্যাডাম। আপনার বাবাকে না হোক মায়ের সাথে একটু কথা বলে নিন। ওনারা কিন্তু ভীষণ চিন্তায় আছেন। আসলে কোয়ার্টারে আমার মা সবসময় আমার জন্য চিন্তা করে, তাই আমার কোথাও সামান্য দেরি হলেই আমি মাকে ফোন করে জানিয়ে দিই। সন্তানের জন্য বাবা মায়ের চিন্তাটা আমি অনুভব করতে পারি। নিন, ফোনটা ধরুন, মায়ের সাথে কথা বলুন। দেবীর হাতে নিজের ফোনটা দিয়ে তার স্ক্রিন লক খুলে দেয় তথাগত। আপনি ফোন করুন, আমি ওয়াশরুম থেকে আসছি। কাপা হাতে বাবার নাম্বারটা ডায়াল করে দেবী। মিনিট 10 পর তথাগত ফিরে এসে টেবিলে বসে। মায়ের সঙ্গে কথা হলো ম্যাডাম? সংক্ষিপ্ত জবাব দেয় দেবিকা। হ্যাঁ হলো। খুব নিশ্চিন্ত হয় তথাগত। শুনুন, আপনার অনুমতি না নিয়ে আমি আমার পছন্দসই খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। আমার জন্য প্লেন রুটি ও চিকেন কষা, আর আপনার জন্য সবজি ডাল ভাত সাথে চিকেন কারি। কি চলবে তো? এবার হেসে ফেলে দেবী। বাবার সাথে কথা বলে এখন একটু চিন্তামুক্ত হয়েছে সে, তাই সাবলীর গলায় উত্তর দেয়। আজ রাতে আমি তো আপনার গেস্ট, আপনার গাড়িতে বাড়ি যাচ্ছি, আপনার পয়সায় খাচ্ছি, তাই মেনু সিলেক্ট করার অধিকার তো আপনার থাকা উচিত, তাই না? একটু অপ্রস্তুতে পড়ে তথাগত। সরি ম্যাডাম, আমার আপনাকে জিজ্ঞাসা করেই মেনু সিলেক্ট করা উচিত ছিল। আসলে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তাই তাড়াতাড়ি করে। আচ্ছা, আপনি কি খাবেন বলুন, আমি অর্ডার দিচ্ছি। ভাতের পরিবর্তে রুটি খাবেন?
আপনি কি রাত্রে রুটি খান, নাকি চিকেন বিরিয়ানির অর্ডার দেব, নাকি আরও অন্য কিছু খেতে চান? আসলে আপনার শরীরের অবস্থার কথা চিন্তা করেই আমি ভাতের অর্ডার দিয়েছিলাম। এত ব্যস্ত হবেন না স্যার, আমি ভাত খেতেই খুব পছন্দ করি। আপনি একদম ঠিকঠাক অর্ডার করেছেন। গরম ভাত আর চিকেন কারি খুব ভালো খাবার, আমার কোনো অসুবিধা নেই। তাদের কথোপকথনের মাঝেই হোটেলের কর্মচারী টেবিলে এসে খাবার দিয়ে যায়। মুখের সামনে ভাতের প্লেটটা দেখে আবার পুরনো কথা মনে পড়ে দেবীর। ভাত তার পছন্দের খাবার, রুটি সে একদম খেতে পারে না। বাড়িতে রাত্রে ভাত খেতে ইচ্ছা করে, কিন্তু সে ছাড়া রাত্রে কেউ ভাত খায় না, সবাই রুটি খায়। সেই জন্য রাত্রে সবার জন্য রুটি বানায় তার মা। অগত্যা সেও কোনো রকম করে ছিঁড়ে ছুঁড়ে দুটো রুটি খেয়ে পেট ভরায়। চিকেন কারিটা খেতে অপূর্ব হয়েছে। খিদের পেটে গোগ্রাসে খেতে আরম্ভ করে দেবী। তথাগত দেখে চিকেন দিয়ে খুব তৃপ্তি করেই সব ভাতগুলো খেয়ে নিল দেবিকা। এখন বসে বসে চিকেনের লেগ পিসটা খাচ্ছে। দিদিমণির পেটে এতক্ষণ ইঁদুর দৌড়াচ্ছিল, তবুও উনি নিজ মুখে কিছু বলবেন না। খালি পেটেই বাড়ি যাওয়ার জন্য জেদ ধরেছিলেন। সত্যি এই মেয়েরা যে কেন এত ন্যাকা হয় কে জানে। এদের বুক ফাটে তো মুখ ফাটে না। শেষের কথাটা অবশ্য তার মায়ের উক্তি। মায়ের কথা মনে পড়তেই মাকে ফোন করে তথাগত বলে দেয়, আজ ফিরতে দেরি হবে মা, তুমি খেয়ে দিয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ো, গুড নাইট। বেশ কিছুক্ষণ জিপ চালানোর পর সামনের একটা মেডিকেল স্টোর থেকে দেবিকার সব ওষুধগুলো কিনে নেয় তথাগত। দেবীর একটাও কথা শোনে না। পাশের দোকান থেকে একটা জলের বোতল কিনে রাতের ওষুধ দুটিও তাকে খেতে বাধ্য করে। আমার জন্য আপনি এত করছেন কেন অফিসার? সবই কি আপনার সোশ্যাল ডিউটি নাকি মানবিকতা? ভয় করছি ম্যাডাম, এই মাঝ রাস্তায় আবার যদি আপনি অজ্ঞান হয়ে পড়েন আমি কি করব? আপনাকে সুস্থ শরীরে আপনার বাবার কাছে পৌঁছে দিতে হবে না? না হলে তো আপনি আবার বাবার কাছে যাব বলে কেঁদে উঠবেন। সেই জন্যই তো খাবার খাওয়ালাম, ওষুধ খাওয়ালাম। আচ্ছা, তখন যে আপনি বললেন আমি আপনার কোলে, আমি বলতে চাইছি আপনি কি আমি কিভাবে ডাক্তারবাবুর কাছে? লজ্জায় বাক্যটা সম্পূর্ণ করতে পারে না দেবী। তথাগত বুঝতে পারে দেবী কি বলতে চাইছে। প্রমাণ চাই ম্যাডাম? দেখুন, আমার সাদা শার্টটা আপনার কানের পাশ থেকে বেরোনো রক্তে কি হয়েছে। তথাগতকে ভালো করে লক্ষ্য করে দেবী। এতক্ষণ তার খেয়াল হয়নি। এখন দেখে তথাগত সাদা শার্টটা জায়গায় জায়গায় কালচে রঙের ছোপ ছোপ পড়ে গেছে। সরি স্যার, আসলে আমার জ্ঞান ছিল না তো, আমার জন্য আপনার এত দামি সাদা শার্টটা নষ্ট হয়ে গেল। তখন থেকে স্কুলের বাচ্চাদের মতো কি স্যার স্যার করছেন, কখনো স্যার বলছেন, কখনো বলছেন অফিসার। এগুলো কিন্তু আমার নাম নয়, আমার নাম তথাগত মজুমদার। আপনি আমাকে নাম ধরে ডাকতে পারেন। না না, তা কিভাবে হয়? আপনি একটা থানার এসিপি, প্রচণ্ড সম্মানীয় ব্যক্তি। আপনি প্রকৃতই স্যার বলার যোগ্য। আমাকেই বরং সবসময় আপনি ম্যাডাম ম্যাডাম বলে লজ্জা দেবেন না। আমার নাম দেবিকা, সবাই দেবী বলেই ডাকে। আপনি যা হোক একটা বলতে পারেন। বাজালেন আমাকে দেবিকা। এই ম্যাডাম ম্যাডাম বলতে বলতে ভয় আমার গলা শুকিয়ে যাচ্ছিল। সে কি, কেন, আমি কি করলাম? ভীষণ অবাক হয় দেবী। আসলে ছোট থেকেই আমি ইতিহাসে কাঁচা, কোনো রকমে টেনে টুনে ইতিহাসে 5 নম্বর পেতাম। আমাদের ইতিহাসের দিদিমণি অলকা ম্যাম ছিলেন ভীষণ গম্ভীর প্রকৃতির বদরাগী মহিলা। ক্লাসে আমাকে সব সময় ঐতিহাসিক সাল তারিখ ধরতেন, আর পড়া না পারলেই প্রতিদিন মার, কান ধরে দাঁড়ানো, নীল ডাউন, এগুলো সব করতে হতো। সেই থেকে ইতিহাস আর ইতিহাসের দিদিমণির সঙ্গে আমার আদায় কাজকলার সম্পর্ক। আজ অনেক বছর পর আমার ইতিহাসের ম্যাডাম দেবিকা ম্যাডামের সঙ্গে পরিচয় হলো। দেবিকা ম্যাডামকে দেখলেই আমার অলকা ম্যাডামের কথাটা মনে পড়ে যাচ্ছে, আর ভীষণ ভয় করছে। কোনো কারণে এখন যদি নীল ডাউন দিতে হয় তাহলে কেসটা খুব খারাপ হবে। সমস্ত পাবলিক দেখবে এসিপি তথাগত মজুমদার ইতিহাসের ম্যাডামের সামনে নীল ডাউন হয়ে আছে। যা, আপনি না ভীষণ মজা করেন অফিসার। এত মজার মজার কথা বলেন না আপনি। আমাকে ভয় পাচ্ছেন? আমাকে স্কুলের একটা ছেলেও ভয় পায় না, আর আপনি? বলেই খিলখিল করে প্রাণ খুলে হেসে ওঠে দেবিকা। এই প্রথম দেবিকাকে এত উচ্ছলভাবে হাসতে দেখল তথাগত। হাসলে মেয়েটার গালে বেশ সুন্দর টোল পড়ে তো।
তা দেবিকা ম্যাম, আপনি কি স্কুলে আমার মতো ইতিহাসে কাঁচা ছাত্রছাত্রীদের কান ধরে দাঁড় করিয়ে রাখেন, নাকি ক্লাসের বাইরে বের করে দেন? কি যে বলেন তথাগতবাবু, এখন আর আপনার আমার সময় নয়। এখন শিক্ষার অধিকার আইন 2010 অনুযায়ী বিদ্যালয় শিক্ষার্থীদের সব ধরনের মানসিক ও শারীরিক শাস্তিযোগ্য অপরাধ। এটা প্রমাণিত হলে শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে যেতে পারে। এখন বিদ্যালয়ের পরিবেশ অন্যরকম, শিক্ষক সম্পর্ক অন্যরকম। এরপর দেবিকা তাদের স্কুলে শিক্ষার্থীদের সম্বন্ধে অনেক গল্প করে। বর্তমান শিক্ষা ব্যবস্থা, শিক্ষানীতি নিয়ে সরকারের ভূমিকা বিষয়ে আলোচনা চলে। কথায় কথায় চলে আসে দেবী কিভাবে চাকরি পেল, কি পড়াশোনা করেছে তার প্রসঙ্গ। তথাগতর গল্পে হারিয়ে যায় দেবী। দুজনের মধ্যে খুব সাধারণ আলোচনা থাকে। নিজের পড়াশোনার কথা, নিজের শৈশবের কিছু কথা বলে তথাগত। তারপর গল্পোচ্ছলে দেবীর শৈশব, তার পড়াশোনা, বাবার অসুস্থতা, বাবার কিডনি ট্রান্সপ্লান্ট, তাদের হঠাৎ আর্থিক দৈন্যতা, সব কিছু তথাগত জেনে যায়। দীপনের সম্পর্ক সব তথ্য দেবীর কাছ থেকে সে গল্পছলে বের করে নেয়। কথার খেয়ালে দেবী বুঝতেই পারে না তার পাশে একজন প্রচণ্ড বুদ্ধিমান পুলিশ অফিসার বসে আছে, যে অত্যন্ত সাবলীলভাবে কথার প্যাচে ফেলে তার এবং তার পরিবার সম্বন্ধে সব তথ্য জেনে নিচ্ছে। দেবীর কথা শুনে তথাগত পরিষ্কার বুঝতে পারে এত বয়স হলে কি হবে। দেবীর মনটা এখনো শিশুদের মতোই সরল। তার ভাই দীপন বাবা মায়ের আদরে বকে যাওয়া একটি ছেলে, যে সংসারের সব দায়িত্ব দিদির কাঁধে ছেড়ে দিয়ে বন্ধুদের নিয়ে মস্তি করে বেড়ায়। দীপনের জড়ানো গলায় গালিগালাজ শুনে সে ধরে ফেলেছিল ছেলেটি আজ পুরোপুরি অপ্রকৃতস্থ মদ্যপ অবস্থায় আছে। দীপনের কথা ভেবে দাঁতটা কিরমির করে ওঠে তথাগতর। আমাকে শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা বলা তোর বের করব। কয়েকটা দিন অপেক্ষা পর, সুযোগ পাই একবার, তারপর তোকে আমি উচিত সাজা দেব। আজ নিজের দিদিটার জন্য বেঁচে গেলি, ভবিষ্যতে তোকে কে বাঁচাবে? তোর কুত্তার বাচ্চা বলে আমি বের করছি। বড় বড় দাগি আসামিরা পর্যন্ত আমাকে এমন বলতে সাহস করে না, সেখানে তোর মতো একটা বাচ্চা ছেলে। মনে মনে এই কথাগুলো ভেবে গজরায় তথাগত। রাত্রি 7টা বেজে যাওয়ার পর থেকে প্রতি মুহূর্তে দেবীর বাড়ি ফেরার প্রত্যাশা করছিলেন অপরেশবাবু। কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায়, দেবী ফেরে না। বারবার দেবীর নম্বরে ফোন করেন তিনি, কিন্তু ফোন সুইচ অফ আছে। রাত্রি 8টা বেজে গেছে। মেয়ের জন্য এবার চিন্তিত হয়ে পড়ে অতসীও। দেবী খুবই সভ্য, ভদ্র এবং নম্র মেয়ে। তার ফিরতে কখনোই এত রাত হয় না। আর স্কুল ছুটির পর কোথাও যাওয়ার হলে বা কোনো বাস পেতে দেরি হলে সে সঙ্গে সঙ্গে বাড়িতে বাবাকে ফোন করে জানিয়ে দেয়। কিন্তু আজ একবারও ফোন করেনি। দেবীর বাবা বরং টিফিনের সময় মেয়েটাকে ফোন করে কিছু খাবার খেয়ে নিতে বলেছিলেন। আজ দুপুরে ভাত খাওয়ার সময় তাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রবল ঝগড়া ও কথা কাটাকাটি হয়েছে। তার জেরে তারা দুজনেই ওই এক মুঠো করে ভাত খেয়ে উঠে পড়েছে। প্রথমে দেবী না খেয়ে গেছে, পরে দীপন খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। এর ফলে দেবীর পছন্দের মৌরলা মাছ আর রাঁধেনি অতসী বেছে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছে। সেই রাগে অপরেশবাবু রুই মাছের ঝোলটা মুখে তোলেননি। স্বামী না খাওয়াতে অতসীও মাছ খায়নি। ওদিকে সারাদিন পাত্তা নেই দীপনের। সন্ধ্যায় বাবাকে ফোন করে নিয়ম রক্ষার মতো জানিয়ে দিয়েছে আজ রাতে সে বাড়ি ফিরবে না। কোথায় থাকবে, কাদের সঙ্গে থাকবে, কি করবে, এসব বাবা মাকে কখনো জানায় না সে। শুধু রাত্রে বাড়ি ফিরবে না কথাটা জানিয়ে দিয়ে ফোন কেটে দিয়েছে। রাত্রি প্রায় 8:45 বাজে। দেবীর কোনো খবর নেই। ভীষণ চিন্তায় পড়ে অতসী। মনের খারাপ ভাবনারা উকি দেয়। পথে ঘাটে কোনো বিপদে পড়ল না তো দেবী? যুবতী মেয়ে, রাস্তায় কোনো বিপদ আপদ হলো না তো? দিনকাল ভীষণ খারাপ। তাছাড়া দেবী ভীষণ শান্ত, কোনো দুর্ঘটনা হলো না তো? দেবীর যতজন সহকর্মীর ফোন নাম্বার ছিল তাদের সবাইকে ফোন করেন অপরেশবাবু। তাদের প্রত্যেকেই জবাব দেয় দেবী স্কুল ছুটির পর বেরিয়ে গেছে এবং রোহিণী যাওয়ার বাস পেয়ে গেছে। তারপর আর তারা কিছু জানে না। চিন্তায় ভাবনায় অস্থির হয়ে পড়েন অপরেশবাবু। দেবীর খারাপ চিন্তা করে কেঁদে ওঠে অবুঝ পিতৃহৃদয়। তুমি এমন করে কাঁদছো কেন? তোমার শরীর খারাপ করবে যে। তারপর রাগে হিসহিস করে অতসী বলে, বেয়াক্কেলে মেয়ে,
বাড়িতে বুড়ো বাপের প্রতি মায়ের প্রতি কোনো দয়া মায়া দরদ নেই। তোর ফিরতে দেরি হবে, বাস পাসনি বা অন্য কোনো অসুবিধে, অথবা ফোনের চার্জ শেষ, সেটা অন্য ব্যক্তির ফোন থেকেও তো জানাতে পারতিস। তাহলে আমরা এতটা চিন্তা করতাম না। এখন মহারানীর জন্য চিন্তায় অসুস্থ বাপ হার্ট ফেল করবে। অতসী, তোমার পায়ে ধরছি, অন্তত এখন আর মেয়েটাকে গালিগালাজ করো না। মা যে আমার কেমন অবস্থায় আছে কে জানে। যাই, একবার বাস স্টপ থেকে ঘুরে আসি, রোহিণী থেকে শেষ বাসটা এলো কিনা দেখে আসি। তুমি দীপকে ফোন করে এক্ষুনি বাড়িতে আসতে বলো। দীপ এলে দীপের মোটরসাইকেলে চেপে আমি দেবীকে খুঁজতে বের হব। বাস স্টপ থেকে ফিরে সোফায় ধপ করে বসে পড়েন অপরেশবাবু। রোহিণী থেকে শেষ বাস চলে এসেছে, দেবী বাস স্টপে নামেনি। তুমি দীপকে ফোন করে ডাকলে অতসী? অতসী বারবার দীপকে ফোন করেছিল, কিন্তু দীপ একবারও ফোন তোলেনি। ইতস্তত করে অতসী বলে, ফোন করেছিলাম গো, কিন্তু দীপ ফোনটা তোলেনি। এই ছেলেটাকে একটা কাজে যদি পাওয়া যায়। মাথায় হাত দিয়ে নিরাশ গলায় বলেন অপরেশবাবু। মিনিট 10 পর অপরেশবাবুর ফোনটা বেজে ওঠে। একটা অচেনা নম্বর। তড়িঘড়ি ফোনটা রিসিভ করেন তিনি। ও প্রান্তে দেবীর মৃদু গলা শোনা যায়। বাবা, আমি দেবী বলছি। মেয়ের গলাটা শুনতে পেয়ে প্রাণ ফিরে পান অপরেশবাবু। চিৎকার করে ওঠেন, দেবী মা, তুই কোথায়? কেমন আছিস মা? কি হয়েছে আমায় বল। কোথায় আছিস মা? আমি এক্ষুনি যাব তোর কাছে। বাবা, তুমি এত অস্থির হইও না। আমি ভালো আছি, রোহিণী থানায় আছি। আমার ফোনটা হারিয়ে গেছে তো, তাই আমি একটু বাদেই বাড়ি ফিরছি বাবা। থানার অফিসার আমায় পৌঁছে দিচ্ছেন। আমি নিরাপদেই আছি, পুলিশের সঙ্গে আছি, তোমরা চিন্তা করো না। এখন আমি রাখছি। এইটা ওই পুলিশ অফিসারের নম্বর। আমি আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে যাব। ঠিক আছে মা, তাড়াতাড়ি এসো। ফোনটা কেটে যায়। স্বভাব সিদ্ধ ভঙ্গিতে ঝাঁঝিয়ে ওঠে অতসী। এই কথাগুলো আগে জানাতে পারেনি তোমার মেয়ে? তাহলে আর শুধু শুধু চিন্তা করতে হতো না। কিন্তু বিকাল 4টা থেকে রাত 9টা এতক্ষণ থানায় কি করছিল দেবী? তোমাকে বলল কিছু? তাছাড়া অত দামি 12,000 টাকা স্মার্টফোনটা হারালো কিভাবে? অতসী মেয়েটা এত কিছু জানায়নি। আমিও আর বেশি কিছু জিজ্ঞাসা করিনি। মেয়েটা আগে ভালোই ভালোই বাড়ি ফিরুক, পরে ওর কাছ থেকে সব জানতে পারবো। এখন একটু ধৈর্য ধরো। বলল তো, রোহিণী থানার পুলিশ অফিসার বাড়িতে পৌঁছে দিচ্ছে। তুমি এখন দয়া করে মুখটা একটু বন্ধ করে রাখবে। রাত্রি প্রায় 9:45টার সময় দেবিকার বাড়ির সামনে জিপ থামায় তথাগত। নামুন ম্যাডাম, আপনার বাড়ি বোধহয় এসে গেছে। জিপ থেকে নেমে পড়ে দেবী, কিন্তু বাড়ির ভেতরে মায়ের মুখোমুখি কিভাবে হবে ভেবে ভয় পেতে আরম্ভ করে। দ্রুত মেয়ের কাছে আসেন অপরেশবাবু। তিনি দরজা খোলা রেখেই বাইরে দাঁড়িয়েছিলেন। মেয়ের হাত দুটো ধরে বলেন, রাস্তায় ফোন হারিয়ে সমস্যায় পড়েছিলি, এ কথাটা আগে কেন বলিসনি মা? তাহলে আমি আর তোর মা এত চিন্তা করতাম না। তারপর তথাগতর দিকে তাকিয়ে বলে, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব অফিসার, তার ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি যে কি উপকার করলেন আমার। দেবী চিন্তায় আমি এতক্ষণ পাগল হয়ে গেছিলাম। মা আমার নিরাপদে আছে, সচক্ষে দেখে এতক্ষণে চিন্তামুক্ত হলাম। এত রাতে পাড়াতে গাড়ির শব্দ পেতে পাশাপাশি বাড়ির অনেকেই উকিঝুঁকি মারতে আরম্ভ করেছে। একজন সুদর্শন যুবক এত রাতে দেবীকে ছাড়তে এসেছে, সেটা দেখে সর্বোপরি পুলিশের জিপ দেখে কৌতূহলী প্রতিবেশীদের উকিঝুঁকিও দেখা যাচ্ছে। দৃশ্যটা দেখে ভীষণ বিরক্ত হয় অতসী। একটু কড়া গলায় স্বামীকে বলে ফেলে, ওনাকে বাড়ির ভেতরে ডেকে আনো, রাস্তাতেই কী সব ধন্যবাদ দিয়ে দেবে নাকি? ভীষণ অপ্রস্তুতে পড়েন অপরেশবাবু। হ্যাঁ হ্যাঁ প্লিজ স্যার, আপনি বাড়ির ভেতর চলুন। আমাকে এভাবে স্যার স্যার বলবেন না মেসোমশাই, আমাকে আপনি তথাগত বলতে পারেন। আমার নাম তথাগত মজুমদার। সে ঠিক আছে বাবা, এখন বাড়ির ভেতর আসুন। তথাগতর খুব ইচ্ছে হচ্ছিল দেবীর বাবা মায়ের সঙ্গেও পরিচিত হওয়ার, তাই কথা না বাড়িয়ে অপরেশবাবুর পিছু পিছু দেবীর বাড়ির ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকেই দেবী একটু ফ্রেশ হতে নিজের রুমে চলে যায়। অপরেশবাবু অতসী তখন তথাগতর সঙ্গে কথা বলতে ব্যস্ত। দেবীর অনুরোধ মতো তার অসুস্থতা, অজ্ঞান হয়ে যাওয়া এগুলো বাদ দিয়ে বাকি ঘটনা দেবীর বাবা মাকে সে বলে। তারপর নিজের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেবীর বাবা মাকে
এবং বসার ঘরটাকে পর্যবেক্ষণ করে চলে। মেয়ে একেবারে পুলিশ অফিসারকে সঙ্গে করে ঘরে নিয়ে এসেছে। সেই অফিসার আবার ঘরের মধ্যে ঢুকে সোফায় জাকিয়ে বসেছে। বিষয়টা ঠিক হজম হয় না অতসীর। তবুও অপরেশ বাবুর অনুরোধে এক কাপ চা করে এনে তথাগতর সামনে রাখে। অপরেশ বাবু তখন তথাগতর সঙ্গে গল্পে মশগুল। তথাগত ছোট ছোট প্রশ্নে সে কলকল করে দেবীর বিষয়, দীপনের বিষয় গল্প করে চলেছে। ড্রয়িং রুমে এসে তথাগতকে চা খেতে দেখে এবং বাবার সাথে গল্পে ব্যস্ত দেখে অবাক হয়েছে দেবী। এই পুলিশ লোকগুলো যেন কেমন, একটু আগে পেট ভর্তি মাংস রুটি খেয়ে এখন রাত 10টার সময় আয়েশ করে পায়ের উপর পা তুলে বসে চা খাচ্ছে। দেবীর চোখে চোখ রাখে তথাগত। তারপর হঠাৎ অতসীকে প্রশ্ন করে, আপনার ছেলে দীপন কোথায় মাসিমা? ওকে ডাকুন, একটু আলাপটা সেরে রাখি। দীপ তো বাড়িতে নেই বাবা, ওর সামনে অনেকগুলো পরীক্ষা আছে, তাই বন্ধুদের সঙ্গে গ্রুপ স্টাডি করতে গেছে। ছেলেটা আমার পড়াশোনায় ভীষণ ভালো, কিন্তু কি জানেন তো, বর্তমানে সরকারি চাকরির বাজার বড্ড খারাপ, তাই মেধাবী ছেলেটা আমার চাকরি পাচ্ছে না। দ্রুত দেবিকার সঙ্গে চোখাচোখি হয় তথাগতর। চরম লজ্জায় অপমানে দেবী চোখ নামিয়ে নেয়। আমি তাহলে এখন আসি মেসোমশাই, আপনার ফোন নাম্বার আমি নিয়ে নিয়েছি। দেবিকার ফোনটার খোঁজ পেলে জানিয়ে দেব, আর চাইলে আপনিও আমাকে ফোন করতে পারেন। তথাগত উঠে দাঁড়ায়। পিছনে পিছনে দরজা পর্যন্ত যায় অপরেশবাবু, অতসী ও দেবিকা। জিপটা স্টার্ট করে তথাগত বেরিয়ে যায়। দরজাটা বন্ধ করে মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ে অতসী। তোর কি জ্ঞানগম্য কখনো হবে না দেবী? এত সব কাণ্ড ঘটলেও আমাদের ফোন করে জানালি না কেন? আসলে মা, ভেবেছিলাম থানায় এফআইআর করেই বাসটা পেয়ে যাব, কিন্তু রোহিণী বাস স্ট্যান্ডে এসে বাস পাইনি। আজ মিটিং ছিল, তাই রাস্তায় বাস কম চলছিল। প্রচণ্ড শরীর খারাপ হয়ে অজ্ঞান হয়ে যাওয়ার সত্যি কথাটা চেপে বাকিটা বলে দেবী। এতে আরও ক্ষেপে যায় অতসী। রাস্তায় বাস ছিল না, কেন মিথ্যে কথা বলছিস দেবী? তোর বাবা নিজে বাস স্টপে গিয়েছিল খোঁজ নিতে। রোহিণী থেকে রাতের শেষ বাসটা সোনপুর এসেছে। তুই যদি বাস স্ট্যান্ডে থাকতিস তাহলে নিশ্চয়ই বাসটা পেয়ে যেতিস। রাস্তায় কি এমন ঘটলো যে এখন বাবা মাকে মিথ্যে কথা বলছিস? এতক্ষণ কোথায় ছিলি ঠিক করে বল। মেয়ের মুখে মিথ্যে শুনে একটু ঘাবড়ে গেছেন অপরেশবাবুও। তবুও মেয়ের পক্ষে বলেন, দেবীমা, কি হয়েছিল? কিভাবে ফোনটা হারালো? কোথায় হারালো? তারপর তুই কি করলি একটু ভালোভাবে বলতো মা। রাত্রের ওষুধ দুটো খেয়ে খুব ক্লান্ত লাগছিল, ঘুম পাচ্ছিল দেবীর। বাবা প্লিজ, কাল সকালেই সব কথা বলবো, এখন খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নি। সারাদিন ভীষণ হয়রান হয়েছি, আমার শরীরটা খুব খারাপ লাগছে বাবা। কথাটা বলেই দেবী তার রুমের দিকে হাঁটা দেয়। দেবীকে এক হাতে শক্ত করে ধরে এনে সোফায় বসিয়ে দেয় অতসী। আগে আমার সব প্রশ্নের উত্তর দে, তারপর ঘুমোতে যাবি। স্কুল থেকে বেরিয়ে তুই কোথায় গিয়েছিলি? কোথাও যাইনি মা, সোজা বাড়ি আসছিলাম। শ্রীপুরের প্রচণ্ড ভিড় বাসেই ব্যাগটাতে পকেট মারে ব্লেড চালায়। পার্স, ফোন সব চুরি হয়ে যায়। আমার কাছে বাড়ি ফেরার মতো একটা টাকাও ছিল না। পুলিশ অফিসার তো সব কথা বললেন তোমাদের, তাও আমাকে অবিশ্বাস করছো? বিশ্বাস করলাম। তা তুই এখন আমাকে বোঝা, বিকেল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত তুই কোথায় ছিলি? একটা এফআইআর করতে এত দেরি হয়? তোর বাবাকে আগে ফোন করে কিছু বলিসনি কেন? দীপকে কেন ফোন করে ডাকলি না? এই পুলিশ অফিসারকে কি তুই আগের থেকেই চিনতিস? অবাক কথা বলো তুমি মা, আমি কিভাবে ওনাকে চিনব? আজই থানায় পরিচয় হলো। তারপর বাস না পেতেই উনি আমাকে বাড়ি পৌঁছে দিলেন, কারণ আমার কাছে বাড়ি ফেরার মতো বা গাড়ি ভাড়া করার মতো কোনো টাকা ছিল না। এবার তোমার প্রশ্ন শেষ হয়েছে? না, হয়নি। কয়েক ঘন্টার পরিচয় তোর এই অফিসারের সঙ্গে, তাহলে তাকে নাচতে নাচতে নিজের বাড়িতে নিয়ে এলি কেন? তাছাড়া ওই পুলিশ অফিসার তোকে সবসময় দেবিকা দেবিকা বলে ডাকছিল কেন? তোর সুকুমার জেঠু, নীলিমা কাকিমা, তন্ময়দা, অপলা জেঠিমা সবাই রাত্রে তোকে একটা সুদর্শন যুবকের সঙ্গে পুলিশের জিপ থেকে নামতে দেখলো। এ কথা কাল সবাই জেনে যাবে। কাল সকালে থেকেই পাড়ায় কান পাতা দায় হয়ে যাবে।
সবাই জনে জনে এসে তোর সম্বন্ধে জিজ্ঞাসা করবে, কেন এত রাত করে বাড়ি ফিরলি, সঙ্গের ছেলেটিকে, পুলিশ কেন বাড়ি ছাড়তে এসেছিল, কি ধরনের পুলিশ কেস হয়েছে, এসব প্রশ্নের কি উত্তর দেব আমি? তারপর সবাই বিভিন্ন কথা কানাকানি করবে, তোর চরিত্র সম্বন্ধে সমালোচনা করবে। তখন কি হবে? তোর সাধারণ জ্ঞান নেই? তোর জন্য আমাদের সবার বদনাম। একে তুই যুবতী মেয়ে, চরিত্রে একবার কলঙ্ক লাগলে বিয়ে দেওয়া দায় হয়ে যাবে। এসব ভেবে দেখেছিস? তোর ওই পুলিশটার সঙ্গে বাড়ি ফেরার কি দরকার ছিল? প্রয়োজনে তুই মোড়ের মাথায় ওর জিপ থেকে নেমে যেতে পারতিস, তা না ওকে সোজা বাড়ির ভেতরে নিয়ে চলে এলি। ঠিক করে বলতো, কি সম্পর্ক তোর ওই পুলিশ অফিসারটার সঙ্গে? মায়ের জিজ্ঞাসাবাদে ভীষণ বিরক্ত হয় দেবী, মাথাটা ধপধপ করে। বারবার চিৎকার করে তো বলছি, আমার কাছে বাসে বা গাড়িতে চাপার টাকা ছিল না মা। তাছাড়া আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তাই তথাগত বাবু আমাকে একা ছেড়ে দিলেন না, জোর করে নিজের দায়িত্বে নিয়ে বাড়ি পৌঁছে দিলেন। পুলিশ অফিসার তথাগত বাবু কে হয় তোর দেবী, যে সে তোকে জোর করতে পারে? আমাদের লুকিয়ে প্রেম টেম করছিস নাকি দেবী? যাস তো ওই রোহিণী হয়ে। তা আজ মাঝের প্রায় 5 ঘন্টা তথাগতর সঙ্গে ঘুরছিলি নাকি? মা প্লিজ, একদম উল্টো পাল্টা কথা বলবে না। উনি খুব ভদ্রলোক, ওনাকে আমি সম্মান করি। উনি তোমার মতো নিচু মানসিকতার নন। প্রচণ্ড রাগে কথাটা বলে ফেলে দেবী। কি বললি? আমি নিচু মানসিকতার মহিলা? মাকে এমন অপমানসূচক কথা শুনছো? তোমার শিক্ষিত মাস্টার মেয়ের মুখের ভাষা। নিজে পুলিশের জিপে চড়ে অফিসারের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, পাড়াতে প্রতিবেশীদের কাছে আমাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। তার গলার জোর দেখো। কেন রে, ভাইটাকে ফোন করতে খুব অসুবিধা ছিল বুঝি? তাহলে তো ভাইটা গিয়ে তোকে রোহিণী থেকে নিয়ে আসতো। প্রচণ্ড রাগে মাথাটা জ্বলে ওঠে দেবীর। নিজের চরিত্রের বাইরে বেরিয়ে প্রতিবাদে ফেটে পড়ে। কেন গো মা, তোমার সুপুত্র তো বন্ধুদের সঙ্গে গ্রুপ স্টাডি করছে, চাকরির পড়া পড়ছে। একজন পুলিশ অফিসারকে মিথ্যে কথাটা বলতে তোমার লজ্জা করলো না? মিথ্যেবাদী কোথাকার! তথাগত বাবুর কাছে তুমি নিজেকে কতটা ছোট করলে, আমাকে কথাটা লজ্জিত করলে, তোমার খেয়াল আছে? তোমার আদরের পুত্র দীপ এখন বন্ধুদের সঙ্গে মদ খেয়ে পার্টি করছে, নাচা গানা পানভোজন চলছে তাদের। সব সময় আমার পিছনে না লেগে ভাইকে একটু শাসন করো। হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে তোমার ছেলে, অসভ্য বাদর বেয়াদব হয়েছে। আমি ফোন করেছিলাম তোমার গুণধর ছেলেকে, তারপর তথাগত বাবুও করেছিলেন, কিন্তু তোমার সুপুত্র মদ খেয়ে মাতাল হয়ে তথাগত বাবুকে গালিগালাজ করেছে। এখন তুমি ওনাকে মিথ্যা কথা বলে দিলে। তোমার জন্য, ভাইয়ের জন্য বাইরের লোকের কাছে আমি ছোট হয়ে যাচ্ছি। লজ্জায় ঘৃণায় আমার মাথাটা কাটা যাচ্ছে। আজ একটা সন্ধ্যার মধ্যেই তথাগতবাবু জেনে গেলেন আমার ভাই দীপ মাতাল আর আমার মা চরম মিথ্যেবাদী। দীপ কোথায় আছে, কি করছে মানলাম তুমি জানো না, তো চুপ করে থাকবে বা বলবে আমি জানি না? উল্টে তথাগত বাবুকে কথাগুলো মন গড়া মিথ্যে কথা বলে দিলে। এতে দীপকে বড় করতে গিয়ে তুমি নিজেই নিজেকে ছোট করলে। এবার একটু নিজের চরিত্রটা পাল্টাও মা। আর কতদিন দীপের প্রতি অন্ধ স্নেহে ডুবে থাকবে? এতক্ষণ বিস্ফারিত নেত্রে দেবীর কথা শুনছিল অতসী। দেবীর কথাটা শেষ হতেই তাকে সপাটে এক চড় মারে। যত বড় মুখ নয় তত বড় কথা। কি বললি তুই আমাকে দেবী? আমি মিথ্যেবাদী? আমার চরিত্র খারাপ? আমার দীপ মাতাল? তোকে আজ আমি মেরেই দেব। সব সময় ছোট ভাইটাকে হিংসা। দেবীর গালে আরেকটা চড় পড়ে। ঘটনায় পুরো স্তম্ভিত হয়ে গেছে দেবী। কি করছো কি অতসী? এত বড় মেয়েকে এভাবে কেউ চড় মারে? তাড়াতাড়ি অতসীকে টেনে সরাবার চেষ্টা করেন অপরেশবাবু। এই ঘটনায় পুরো উগ্র হয়ে গেছে দেবী। মায়ের হাতে চড় খেয়ে মাথাটা পুরো বিগড়ে গেছে তার। তীক্ষ্ণ স্বরে চিৎকার করে, তুমি অনেক কিছু জানতে চাইছিলে তাই না মা? তাহলে শোনো, বিগত 5 ঘন্টা আমি তথাগতর সঙ্গেই ছিলাম। খুব 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 ভালো ছিলাম, আর ভবিষ্যতেও থাকবো। কারণ এই নরকে থাকতে আমার আর ভালো লাগে না। সব সময় তোমার গালমন্দ শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি।
এখন তো তুমি আমাকে মারলে, এরপর আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। তবু তোমাদের সঙ্গেই নরকে আর আমি থাকবো না। কাঁদতে কাঁদতে চিৎকার করে দেবী। হঠাৎ বাড়ির কলিং বেলটা তীব্র স্বরে একটানা বাজতে থাকে। ড্রয়িং রুমে অতসী ও দেবী পুরো চুপচাপ হয়ে যায়। এই অসময়ে আবার কে এলো? দ্বীপ এলো নাকি? গজগজ করতে করতে দরজা খুলে তথাগত বাবুকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠেন অপরেশ বাবু। আপনি হঠাৎ আবার ফিরে এলেন? বাক্যটিকে গুছিয়ে সম্পূর্ণ করতে পারেন না তিনি। বিস্ময়ে কথাগুলো কেটে কেটে যায়। অপরেশ বাবুকে পাশ কাটিয়ে তথাগত তখন নিজেই দেবীর সামনে চলে এসেছে। দ্রুত চোখ মুছে তথাগতর চোখে চোখ রাখে দেবী। দেখে তথাগতর ফর্সা মুখ লাল টকটকে হয়ে গেছে। নাকের ডোগাটা অসম্ভব রকমের লাল। সেই দ্বীপের গালিগালাজ খেয়ে যেমন লাল হয়েছিল ঠিক তেমন হয়ে গেছে। দেবী বুঝতে পারে তাদের বাড়ির অশান্তি হয়তো কিছুটা শুনে ফেলেছে তথাগত। কিন্তু উনি কেন আবার ফিরে এলেন? কান্না ভেজা গলায় সে জিজ্ঞাসা করে, আবার ফিরে এলেন যে? কিছু ভুলে গেছেন নাকি? দেবীর হাতে ঔষধের পলিথিন ও প্রেসক্রিপশনটা ধরায় তথাগত। আপনার ওষুধপত্রগুলো জিপে ফেলে এসেছিলেন। তারপর অপরেশ বাবুর দিকে তাকিয়ে বলেন, দেবিকার শরীরের অবস্থা ভালো নয়, ভীষণ লো প্রেশার। উনি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। আমি ডাক্তারবাবুকে দেখিয়ে রাতের খাবার ওষুধ খাইয়ে ওকে বাড়িতে নিয়ে এসেছি। আপনার উৎকণ্ঠার জন্য দেবিকার নিজের শারীরিক অবস্থার কথা আমাকে বলতে বারণ করেছিলেন, কিন্তু আমার মনে হলো আপনাদের জানানো দরকার। তাই বলছি দেবিকা ম্যাডামকে এখন একটু যত্নেই রাখবেন। ডাক্তারবাবুর ডায়েট চার্ট অনুযায়ী খাবার খাওয়াবেন, আর লক্ষ্য রাখবেন ম্যাডাম যেন মানসিক স্ট্রেসে না থাকে। তারপর দেবিকার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, ডাক্তারবাবুর কথা মতো চলবেন, নিজের শরীরের যত্ন নিজে নেবেন। রাস্তায় ঘাটে অজ্ঞান হওয়া ভালো কথা নয়। সবসময় হয়তো আপনার পাশে আমি থাকবো না। আচ্ছা, এখন আসি, গুড নাইট। অতসীর দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে দেবীদের বাড়ির বাইরে পা রাখে তথাগত। অপরেশ বাবু অতসী দুজনেই তখন পাথরের মূর্তির মতো একে অপরকে দেখছে।